রাজনীতির বা জাতীয় পার্টির একটা বাংলাদেশের একটা দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশে এখন দ্বিতীয় বিরোধী দলের দায়িত্বে জাতীয় পার্টি আছে। তো আপনি আপনার যে নীতি নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টিকোণ থেকে এই ধরনের মানুষজনদের যে কি ব্যবস্থা হবে বা কি করা যেতে পারে তাদেরকে নিয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা আপনাদের রয়েছে কিনা? আমরা তো মনে করেন, আমি ধন্যবাদ প্রশ্নের জন্য ইন্তেখাব ভাই। জাতীয় পার্টি সবসময় কিন্তু জনগণের পার্টি, সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে ঐতিহাসিকভাবে, আপনারা জানেন। আমরা তো যেটা চাই যে সরকার মানে যথাযথভাবে মানে ব্যবস্থা যাতে নেয় থাকে জনগণের সাহায্যার্থে। আমি যেটা আগে বলেছিলাম যে আমি মনে করি বাংলাদেশ এই স্টেজে আছে বর্তমানে যে প্রত্যেকটা মানুষকে একটা ন্যূনতম মানে একটা ভাতা দেওয়ার এই ক্ষমতাটা মানে আছে বাংলাদেশের, কিন্তু উইল পাওয়ার দরকার, উইল পাওয়ার থাকতে হবে। এক। 2 নম্বর হলো যে ওই যে কলকারখানার মালিক যারা, তারা তো মানে এটা অবশ্যই আমি নিন্দা জানাই যারা মানে দিচ্ছেন না। এটা দেওয়ার কথা। এটা আমি মনে করি সরকারকে আরো বেশি বেশি মানে যাতে তারা এইগুলা অবজার্ভ করেন এবং অ্যাকশন নেন, আমি এটা দাবি রাখবো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে। এক। আর 2 নম্বর হলো যে কিন্তু কলকারখানার মালিক বাদেও মানে ওই যে ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর বা সাধারণ চাকরিজীবী, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, সবাইকে যাতে সরকার যাতে ওদের মানে অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা পার্সেন্টেজ, যেমন এই দেশে যেটা হয়, যেমন প্রথমে ছিল 80%, এখন 70% চলে আসছে। ওই যে তাদের স্যালারিটা, ওই যে আপনারা কি বলেন এইখানে বলে ফার্লো পেমেন্ট বলে, ফার্লো, আর বাংলাদেশে বলে ওই যে কি একটু আগে বলছিলেন, তাই ওই পেমেন্টটা মানে সরকার গাইডকে দেয়া গেলে এইটা আমি আশা করবো আর কি সরকারের কাছে। আর আমি মনে করি যে ওই যে মানে যেটা আমরা দেখি আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্ট লাগে যে ওই যে চেয়ারম্যানদের মাধ্যমে যেটা দেওয়া হয় বা ওই যে বিকাশের মাধ্যমে এটা অনেক দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। ইভেন কি মানে মানে এইটা মানে বিভিন্ন ওয়েতে মানে একটু চিন্তা করলে মানে ক্রিয়েটিভ ওয়েতে দেওয়া যায়। যেমন বাংলা ব্যাংকের মাধ্যমে দেন না আপনার, প্রত্যেক মানুষ যদি তাদের আইডি নিয়ে ব্যাংকে যায়, বিভিন্ন ব্যাংকে আপনি এই ফেসিলিটি রাখলেন, লোকেরা তাদের আইডি কার্ড নিয়ে গেল, ব্যাংক থেকে মানে টাকাটা তুললো, তখন আর ওই যে দুর্নীতির রাষ্ট্র থাকলো না এইখানে। মানে ক্রিয়েটিভ চিন্তার দরকার আমি যেটা মনে করি। আর তারপরে ওই যে মানে প্রথমত যেটা মানে হয়তো আমরা দেখেছি পত্রপত্রিকায়, যেমন এয়ারপোর্টে স্ক্রিনিং এর সময় অনেক সময় মানে টাকা দিয়েও মানে লোকেরা বের হয়ে গেছে। কিন্তু তো অনেক সময় মনে হয় আমার কাছে যে মানে ওই যে করোনা ভাইরাসের যে বাংলাদেশের যে দুর্নীতি ভাইরাস, যেটা এটা আরো মানে মহামারী, এইটাকে মানে প্রতিহত করতে হবে প্রথমে, এটাকে কন্ট্রোল করতে হবে, তারপরে অটোমেটিক সবকিছু মানে কন্ট্রোল হয়ে যাবে। এই যে করোনা ভাইরাসের চাইতে যে দুর্নীতি ভাইরাস, যেটি যে দুর্নীতি ভাইরাসের যে আমরা যে অনেক বেশি আক্রান্ত হয়ে পড়েছি দুর্নীতি ভাইরাসের মধ্যে, তো করোনা ভাইরাসকে তো আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু এই দুর্নীতি ভাইরাসকে প্রতিরোধ করার মতো কোনো কৌশল বা কোনো দিক নির্দেশনা আপনার কাছে আছে? বা আপনি যে এই যে বাংলাদেশের মানুষ, আমরা তো নীতি যে আমাদের যে নৈতিক যে অবক্ষয়, যেটি যে আপনি যে মানে দুর্নীতি বা নৈতিক যে অবক্ষয়ের কথাটা যে আপনি উল্লেখ করলেন, যে এইখান থেকে এই জায়গা থেকে বের হয়ে আসার কোনো রাস্তা বা কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ ইন্তেখাব ভাই, সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আসলে মানে সত্যিকার যেটা আমাদের প্রধানমন্ত্রী, আপনারা জানেন মানে যুক্তরাজ্যের সাথে ওনার ভালো একটা সম্পর্ক রয়েছে, সবসময় আসা যাওয়া করেন, বিরোধী দলে থাকতেও কিন্তু রেগুলার আসছেন, এখনো রেগুলার আসেন, এবং উনি কিন্তু এখানে কিন্তু বেশ মানে সময় কিন্তু কাটিয়েছেন, আপনারা জানেন। তো যুক্তরাজ্য মানে আমি যেটা বলতে চাই যে প্রধানমন্ত্রী মানে বিভিন্ন দেশে যান, আর আমি মানে অনেক উদাহরণ দিতে পারবো, হার্ড লাইনে যেতে হবে। অবশ্যই আমরা দেখেছি ইতিহাসে বিভিন্ন দেশ কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে মানে এসেছিল, তারা কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিল। যেমন একটা উদাহরণ দিই, এস্তোনিয়া, আমাদের ইউরোপে একটা ছোট্ট একটা দেশ এস্তোনিয়া। এস্তোনিয়া কিন্তু বেশি আগে না, মানে প্রায় 20 বছর আগে তারা স্বাধীন হয়েছিল। মানে মানে ওনাদের টপ করাপ্টেড কান্ট্রি ছিল। কিন্তু ওই ওই এস্তোনিয়াতে আপনারা মানে আমরা যেটা দেখেছি 6-7 বছর আগে তারা একটা হার্ড লাইনে চলে গেল। তারা সব প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর ডিজিটালাইজ করলো। ডিজিটালাইজ করার পরে মানে ওভার নাইট, আপনার বিশ্বাস করবেন না ভাই, তাদের ওই যে করাপশন রেটটা মানে কমে আসলো। এখন তারা মানে
they are considered to be a very safe country, মানে ইনভেস্টেবল কান্ট্রি। অনেক অনেক মানে ইউরোপিয়ানরা কিন্তু ইনভেস্ট করছে ওইখানে। গেল বাংলাদেশের পাশে মালয়েশিয়া তো আমরা সবাই চিনি জানি, মাহাথির মোহাম্মদের সম্পর্কে তো আমরা জানি চিনি। আপনি দেখেন মানে ওই যে সে আবার যখন রিটার্ন করে মানে পাওয়ারে রিটার্ন করে, মানে রিটার্ন করার পরে ওভারনাইট সে মানে ওই যে এয়ার স্পেস, এরপরে তারপরে সিপোর্ট এয়ারপোর্ট সবকিছু মানে লকডাউন করে দিল 1 সপ্তাহ। লকডাউন করে সব যে দুর্নীতিবাজরা সবাইকে মানে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে পানিশমেন্ট দিল। পানিশমেন্ট দেওয়ার ভালো একটা শিক্ষা হলো। আরবার কিন্তু নতুন ভাবে মানে শুরু করলো তাদের অর্থনীতি এবং খুব মানে চাঙ্গা হয়ে গেল আর কি তাদের অর্থনীতি। তো এইটা কিন্তু ভালো একটা মানে উদাহরণ। আমরা যদি দেখি মানে সে যদি করতে পারে, মাহাথির মোহাম্মদ যদি করতে পারে, এস্টোনিয়াতে যদি করতে পারে, আর বিভিন্ন দেশে আমরা অতীতে দেখেছি, মানে হার্ড লাইনে যেতে হবে আমি যেটা মনে করি। মানে এটা ওই যে মানে কিছু কিছু আমরা আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন হার্ডলাইনে যেতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আসলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তা মানে তারই ঘরানার লোকজনই কিন্তু বেশি মানে দৃষ্টিগোচর হচ্ছে, যে দেখা যাচ্ছে যে ওই ঘরানার লোকই মানে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছে বা তারাই এই কাজগুলো করছে। তো সেই ক্ষেত্রে তো মানে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি আছেন তার করণীয় কি থাকতে পারে যদি তার ঘরানার লোকজনই যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ে? প্রশ্নটা আসলে পুরোভাবে শুনতে পারিনি, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি যদি মাইন্ড করেন। আমি বলছি যে আপনি যে বললেন যে দুর্নীতির বিরুদ্ধে যে আপনি যে রেফারেন্স দিলেন, যুক্তরাজ্যের কথা বললেন, তারপরে মালয়েশিয়ার মাহাথিরের কথা আপনি বললেন, আমি সেই ক্ষেত্রে বলছি যে আমাদের যে বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছেন ওনার যে উনি যে পরিষদ যেটি গঠন করেছেন বা মন্ত্রী পরিষদ বলেন বা তার যে আরো ইউনিয়ন পরিষদ বলেন, বিভিন্ন জায়গাতে স্তরে স্তরে যে আমাদের যে নৈতিক অবক্ষয়গুলো এগুলো কিন্তু ভিনদেশি বা বাইরে থেকে কোনো লোকজন এসে কিন্তু দুর্নীতি করছে না। এই দুর্নীতিটা কিন্তু আমাদের ভিতরের লোকজনই করছে, যে মানে যে সরকার যে ক্ষমতায় যে আছেন সেই লোকগুলোই কিন্তু দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। অন্য কোনো মানুষ বাইরের অন্যান্য রাজনৈতিক দল বলুন বা বাইরের লোকজন যারা আছে তারা কিন্তু খুব বেশি দুর্নীতি করার সুযোগ কিন্তু তারা পাচ্ছেন না। ধন্যবাদ। সেই ক্ষেত্রে করণীয়টা আমি বুঝতে পেরেছি। প্রথমে কিন্তু একটু ডিস্টার্ব ছিল লাইনে, এখন বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। প্রথম হলো যে মানে আমরা why can we not learn, মানে আমরা শিখতে কেন পারি না? মানে আমরা আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে জানেন না দেখেন না মানে কিভাবে ওরা ট্যাকল করেছিল করাপশন। আর করাপশন ইজ দ্য নাম্বার ওয়ান মানে হিন্ড্রেন্স বাংলাদেশ ডেভেলপমেন্ট। আমি যেটা মনে করি যে একটা ওই যে যেমন দুর্নীতি দমন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, তাদেরকে স্বাধীন পাওয়ার দিতে হবে, তাদেরকে মানে ডিস্টার্ব করলে হবে না। তাদের মানে পুরোপুরি স্বাধীন বলতে আমি স্বাধীন বুঝাবেন একেবারে স্বাধীন একে, যাতে কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো পাওয়ারফুল লোক যাতে তাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারে না, এই জন্য পাওয়ার দিতে হবে। একটা নতুন একটা টাস্ক ফোর্স দুর্নীতি দমন কমিশনকে মানে এইটা করলেই হবে। আর তাদের বিরাট একটা টাস্ক ফোর্স এবং তারা তাদের স্পেশাল পাওয়ার দিলে যাতে তারা কোনো মানে জনপ্রতিনিধি কোনো সরকারি চাকরিজীবীদেরকে তারা অ্যারেস্ট করে তারা মানে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, এই পাওয়ারটা তাদের কিন্তু দিতে হবে কিন্তু আর এটা আমার মনে হয়। আমরা শুনেন একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি একজন গর্বিত বাঙালি, আমি বিশ্বাস করি আমরা বাংলা মানুষ আমরা কিন্তু মানে বিপ্লবী মানুষ। আমরা অনেক সময় বিপ্লব করেছি, আমরা ব্রিটিশে আগেও করেছি, ব্রিটিশের আমলেও করেছি। ব্রিটিশ যদিও মানে আমরা ঢুকেছিল বাংলার মাধ্যমে, কিন্তু এই বাংলার মানুষই কিন্তু প্রথম মানে আন্দোলন করেছিল ব্রিটিশ এগেইনস্টে এবং মানে স্বাধীনতার ইন্ডিয়ার স্বাধীনতার অনেক বড় বড় ভূমিকা রেখেছে। আমাদের সুভাষচন্দ্র বোস আমরা জানি একজন বাঙালি ছিলেন। আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এখন মানে বাঙালি জাতি বা বাংলাদেশ এমন একটা সময় আমরা পার করছি, একটা মানে একটা লো পয়েন্ট আমি যেটা মনে করি আর কি। আমার মনে হয় মানে আমার বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী যদি চান তাই ওনার যদি ইচ্ছা থাকে উইল পাওয়ার থাকে অ্যাকশন নেন এবং মানে ওই যে একটা টাস্ক ফোর্স করতে হবে, ওই টাস্ক ফোর্স কইরা তারপরে মানে ওদেরকে কাঠগড়ায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, তারপরে মানে অটোমেটিক সবকিছু মানে আপনারা দেখবেন ইনক্রিজ হয়ে যাবে। চায়না তো আমরা দেখেছি, চায়নাতে মানে প্রচুর করাপশন ছিল বেশ বছর আগে, আপনারা দেখেছেন ইন্টারনেট ভাই। চায়না তো এইভাবে এমন হার্ড লাইনে গিয়েছে তারা যে প্রত্যেকটা মানে সরকারি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক বা ইভেন পলিটিশিয়ান হোক, মানে তাদের মানে একেবারে ডেথ সেন্টেন্স ছিল আর কি।
যদি যারা ধরা পড়েছিল তাদের ডেথ সেন্টেন্স, এইভাবে হার্ডলাইনে না যাওয়া পর্যন্ত আর কি, মানে এইভাবে বাংলাদেশ মানে আইন পরিবর্তন করতে হবে। আমি মনে করি একমাত্র ওয়ে হলো আপনার ডেথ সেন্টেন্স, যারা ধরা পড়বে ডেথ সেন্টেন্স দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ বাংলাদেশে যদিও ইউরোপে বা ইউকেতে ডেথ সেন্টেন্স নাই, আমিও এটা সাধারণত আমি এটা সাপোর্ট করি না, কিন্তু আমরা দেখেছি মানে বিভিন্ন দেশের মেইন হিন্ড্রেন্স হলো আপনার মানে করাপশন। এই করাপশনকে মানে দমন করতে হবে কিন্তু। তো আমার মনে হয় যে ইচ্ছা থাকলে, উইল পাওয়ার থাকলে এটা করা সম্ভব, কিন্তু ডেথ সেন্টেন্স আনতে হবে। এটা আমরা চায়নাতে দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি, ডেথ সেন্টেন্স আনুন, ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই বাংলা, আমি বিশ্বাস করি একজন গর্বিত বাঙালি, আমি বাংলাদেশে আসা যাওয়া করি রেগুলার, আমি চ্যারিটেবল কাজ করি, আমার একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে। আহ আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি অর্গানাইজ হইতে পারে, বাংলাদেশের সরকার যদি একটা মানে লিডারশিপ দেখাতে পারি, আমরা এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়াতে একটা মডেল কান্ট্রি হিসেবে আমরা পরিণত হতে পারবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো আমরা হতে পারবো। আমরা বারবার কিন্তু বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমরা দেখেছি বাংলাদেশে বর্তমানে 6 লক্ষ আইটি প্রফেশনালরা রয়েছেন। হ্যাঁ, ওদেরকে আমরা কিন্তু কাজে লাগাতে হবে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের নর্মাল ওই যে মানে রোড, হাইওয়ে, যেগুলো ঠিক করতে হবে ইনশাল্লাহ। এবং তারপরে আপনার ওই যে বাংলাদেশের প্রচুর কিন্তু মেধা আছে কিন্তু। আমি সব আরেকটা জিনিস করতে হবে, আমি আপনাদের প্রোগ্রামে বলতে চাই যে আমরা শুধু উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ভাই আমরা কিন্তু আমি যেটা দেখি বাংলাদেশে গেলে অনেক মানে হাইলি কোয়ালিফাইড মানুষেরা কিন্তু বাংলাদেশের ভেতরে চিন্তা করে। আমরা কিন্তু এখন গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমরা থাকি, আমরা কিন্তু এখন মানে প্রত্যেকটা দেশের সাথে আমরা কম্পিটিশন করছি কিন্তু। আর আরেকটা মানে সুপার জিনিস হলো যে আমাদের জনগণ, মানে বিরাট একটা জনগণ, উই হ্যাভ দি পাওয়ার, আমরা প্রত্যেকটা মানে ইয়ে আছে আমাদের, ওই যে কি বলে স্কিলস আছে, স্কিলস আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে, এগুলা কিন্তু আমরা যদি ব্যবহার করি, মানে বারবার রিপোর্টে আসছে, মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে আমরা দেখতে পাই যে ইট উইল টেক বাংলাদেশ 5 to 10 years টু বিকাম এ ডেভেলপড কান্ট্রি। এটা আমার কথা নয়, এটা কিন্তু বড় বড় বিশেষজ্ঞদের কথা। আমার মনে হয় যে এই যে সরকার, বর্তমানে সরকার তাদের এই দলের মানে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমার বিশ্বাস তারা যদি চান, তাদের যদি উইল পাওয়ার থাকে, তারা পারবেন। বাট অলরেডি আমরা দেখেছি 2009 সাল থেকে তারা পাওয়ারে এসেছেন। তবে আমি মনে করি যে অনেক কিছু তারা করেছেন যেগুলা প্রশংসনীয়, কিন্তু আরো করতে পারতেন। আমি মনে করি যে আমরা মানে আরো একটু ড্রাইভ দিই, আমরা মানে গিয়ার সেকেন্ড গিয়ারে আছি, আমরা ফোর্থ গিয়ার আমি দেখতে চাই বাংলাদেশে বর্তমানে, ফোর্থ গিয়ারে যাতে আমরা চাই আগে। ফোর্থ গিয়ারে গেলে আমরা গেলে মনে করি বিশ্বাস করে উই ক্যান লিড সাউথ ইস্ট এশিয়া, এটা আমার বিশ্বাস। আমি বিদেশ ট্রাভেলিং করি, আমি প্রায় 50 কান্ট্রিজে আমি গিয়েছি, আমার কষ্ট লাগে বিশ্বাস করে। বাংলাদেশ ইজ এ মানে ব্লেসড কান্ট্রি, আপনারা বিশ্বাস করবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু জেনারেলি কিন্তু ভেরি হার্ড ওয়ার্কিং, বাংলাদেশের ট্যালেন্টেড লোকেরা আছে, কিন্তু বাংলাদেশ থেকে আপনি জানেন না লক্ষ লক্ষ মানুষেরা কিন্তু ব্রেন ড্রেন হচ্ছে বিভিন্ন দেশে, মিডল ইস্টে, ইউরোপে, আমেরিকাতে চলে যাচ্ছেন, কিন্তু এইগুলা ওদেরকে কিন্তু ধরে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু কোনো চিন্তা আমি দেখছি না মানে সরকারের কাছ থেকে। তো আমার মনে হয় যে মানে ইট ইজ টাইম, হাই টাইম, আমরা যদি 2040 যে একটা ভিশন আছে বাংলাদেশ 2040, কেন আমরা যদি 2030 টার্গেট করি না, 2030 মধ্যে আমার মনে হয় মানে ওই যে আমি মেয়েতে দেখেছিলাম বর্তমান সরকার, যদি আমি তেমন একটা সাপোর্টার ওদের, ওরা তো রাইট উইং সরকার, তারা একটু ইন্সপায়ার্ড বাই হিটলার, যে বিজেপি সরকার, আমি কিন্তু ওপেনলি বলি। তারা কিন্তু যেটা করেছেন অন্তত তারা দেখিয়েছেন যে তারা দেশপ্রেমিক। 1990-তে এই সমান পার্টি আসার পরে তারা তারা আহ্বান জানালেন ওই যে প্রত্যেকটা প্রবাসীদেরকে, যারা ইউরোপে থাকতেন, আমেরিকা থাকতেন, যে আপনারা আসুন, আপনাদেরকে কিছু মানে অনেক সুযোগ সুবিধা আমরা দেবো, আমরা ট্যাক্স রিলিফ দেবো, আমরা মানে সিকিউরিটি দেবো ব্যবসা করার জন্য। যেমন আমরা, আপনি বিশ্বাস করবেন না ভাই, যে বর্তমানে যুক্তরাজ্য থেকে বাঙালিরা বিভিন্ন ইউরোপিয়ান দেশে গিয়ে আপনি ব্যবসা করছেন। আফ্রিকাতে আমার বন্ধু বান্ধব অনেক আছেন, মানে বড় বড় ব্যবসা, ফার্মিং ব্যবসা, ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, আফ্রিকাতে গিয়ে, যেমন মরক্কোর মতো দেশ, বিভিন্ন গাম্বিয়াতে মানে গিয়ে ব্যবসা করছেন। তো এই ব্যবসা তো করতে পারতেন বাংলাদেশে। আমরা বারবার যখন মন্ত্রী মিনিস্টাররা মানে আসেন এই দেশে, আওয়ামী লীগের হোক বা অতীতে যখন বিএনপি ছিল, আমরা কিন্তু এগুলো তুলে ধরি, কিন্তু আমরা কখনো কিন্তু সারা পাইনি, বা এই মূল্যায়নটা কিন্তু আমরা দেখিনি বা পাইনি কখনো।
আমরা আমরা প্রমাণ করেছি, আমরা জানি, আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশি আর দ্য মোস্ট মানে নাম্বার অফ মানে এইখানে মানে দিস ইজ গ্লোবাল সিটি, আপনারা তো জানেন ইন্তেখাব ভাই, লন্ডন সিটি যে সিটিতে প্রত্যেকটা দেশের মানুষ বসবাস করে, এইখানে মানে যুক্তরাজ্যে বিদেশিদের মধ্যে সবচেয়ে মানে ইউনিভার্সিটিজ মানে গোয়িং মানে স্টুডেন্টস যেগুলো আছে হায়েস্ট হায়েস্ট হলো বাঙালিরা। এটা হলো 2001 এর সেন্সাস, আপনারা বিশ্বাস করবেন না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় মানে গ্রাজুয়েট আছে, ভালো ভালো চাকরি করছেন, ভালো ভালো মানে বিশেষ করে আমরা তো বাঙালি, আমরা পলিটিক্সে আমরা স্বাভাবিকভাবে একটু মানে অগ্রসর, মানে অন্য অন্য কমিউনিটির তুলনায়, যেমন শ্রীলঙ্কান আছেন, ইভেন কি ইন্ডিয়ান বা পাকিস্তানিদের তুলনায়, যদিও তারা সংখ্যায় মানে অনেক বেশি, বাট পলিটিক্সে আমরা অনেক এগিয়ে মনে করেন, অনেক কাউন্সিলররা আছেন, এমপি। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, আমি আপনার কাছে আবার ফিরে আসবো ঠিক এই বিষয়গুলো যেগুলো আপনি বলছিলেন যে বাংলাদেশের যে মানুষের যে কর্মক্ষমতা, বাংলাদেশের মানুষের শিক্ষাগত যোগ্যতা বা তাদের যে প্রোডাক্টিভিটি যেটা বাঙালিরা আছে, এই বিষয়